জানি আমাকে তোমরা মেরে ফেলতে চাইছো। আমি যদি নাও পারি, আমি পথ দেখিয়ে যাচ্ছি। আমার দেশ থেকে আর্টিকেল 370 বিলোপ ঘটবেই, একদিন তা হবেই। সামনেই সেই দিন আসছে। আমি অটল বিহারী বাজপেয়ী, গুরুজির প্রিয় অটল। চলে গেলেন গুরুজি। আচ্ছা, মহাকাশের কোনো উজ্জ্বল জ্যোতিষ্ক কি হারিয়ে যায় চিরকালের জন্য কোনো কৃষ্ণ গহ্বরে? নাকি তারপরেও থাকে তার কোনো পুনর্জন্ম? ওনার দেখানো মার্গ ধরেই হেঁটে যাব। গুরুজির আত্মবলিদান ব্যর্থ হয়নি, হতে পারে না কখনো। স্বামী বিবেকানন্দের মতোই উনিও আমাদের বলতেন, ওঠো, জাগো, লক্ষ্যে স্থির হও। তুমি ফিরে যাও অটল। আমি কাশ্মীরে প্রবেশ করছি। ওরা আমাকে আটক করেছে। এই ষড়যন্ত্রের কথা তুমি সমগ্র দেশবাসীকে জানাও। এক দেশ, এক নিশান, এক বিধান, এক প্রধানই থাকবে। हम विधान लेंगे या बलिदान देंगे। এই ব্যারিকেড আমি ভেঙে ফেলবো। 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 নেহরুজি জঙ্গলি চিড়িয়াকে খাঁচায় পুড়েছে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ক্যাচ কটকট। লাজবাব আব্দুল্লাহ, একটা সিউডো ইন্টেলেকচুয়াল, মৌলবাদী উন্মাদ। আপনি ওকে মাথায় তুলেছিলেন নেহরু স্যার, পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্য, একেবারে ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি। পথ পেলে ভেবেছিলাম চুপচাপ থাকবে, কিন্তু এরকম ছুঁচ হয়ে ঢুকে যে ফাল হয়ে বেরোবে সেটা তো বুঝতে পারি। মানুষটা বরাবরই প্রতিষ্ঠান বিরোধী। বরং বলুন, ও নিজেই একটা বড় প্রতিষ্ঠান। মাত্র 22 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, 33 বছর বয়সে ভাইস চ্যান্সেলর। তবে খোদার কসম, ওকে আমি জাহান্নাম দেখিয়ে ছাড়ব। তোমার ডেরায় পাঠিয়েছি, তুমি ওকে জাহান্নাম দেখাবে না জান্নাতের নূর দেখাবে সেটা তোমার ব্যাপার। মাই ডিয়ার আব্দুল্লাহ, খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে যাচ্ছি দিল্লি কা লাড্ডু নিয়ে। আবার দিল্লি কা লাড্ডু? আর্টিকেল 370 তো লাড্ডুই ছিল স্যার। খেয়েও বিপদে পড়েছি, না খেলেও বিপদে পড়তাম। গুরুজিকে গ্রেপ্তারের পর গোটা ভারতবর্ষে আলোড়ন পড়ে যায়। দিকে দিকে বিক্ষোভ হরতাল শুরু হয়।
রহস্যের কুয়াশা ঘিরে ধরে গোটা কাশ্মীরে। নিষাদ বাগের একটা ছোট্ট কুটিতে গুরুজিকে বন্দি করা হয়। চড়াই পথ অতিক্রম করতে করতে উনি অসুস্থ হয়ে পড়েন। নমস্কার, আমি জেল সুপার শ্রীকান্ত। একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু বন্দী নন, আপনি আমাদের মেহমান ডক্টর মুখার্জি। এখানে আমি একা নই, আমার সঙ্গে আরও দুজন আছেন, টেকচাঁদ ও গুরুদত্ত। আর মেহমান হলে আমরা শ্রীনগরে থাকতাম, নিষাদবাগের এই ছোট্ট কুটিরে নয়। আপনি বুঝছেন না কেন? আপনাকে শ্রীনগরে রাখলে মুসলমানরা খেপে যেত। শ্রীনগরে শুধু মুসলমানরা থাকে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকেন। ওদের মধ্যে একটা আলাদা বিভাজন আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। আমার মনে হয় গান্ধীজির দেখানো পথেই সমাধান সম্ভব। কেউ ডাইরেক্ট অ্যাকশনের ডাক দেবেন আর আমরা অহিংসার মন্ত্র আউড়ে যাব, তা চলতে পারে না। সিভিল ওয়ার আমাদের দেশের পক্ষে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনি বুঝতে পারছেন? অপর পক্ষ ঝাঁপিয়ে পড়তে পারে, শুধু এই সম্ভাবনায় একটা অঞ্চলে আপনি অস্থিরতা তৈরি করতে চাইছেন। সম্ভাবনা সম্ভাবনা জিন্নার ডাইরেক্ট অ্যাকশনের ডাক সম্ভাবনা ছিল। গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী দাঙ্গা সম্ভাবনা। শেখ আব্দুল্লাহ সাহেব ধর্ম পালনের ব্যাপারে খুবই উদার। হিন্দু মুসলমান কেউ আমরা আলাদা নই, আমরা সবাই কাশ্মীরি, এটাই আমাদের পরিচয়। হ্যাঁ, ক্ষমতায় টিকে থাকতে গেলে জনগণের চোখে এভাবেই ঠুলি পরিয়ে রাখতে হয়। কাশ্মীরি পণ্ডিতদের সামনে কি যে ভয়ঙ্কর দুর্দিন আসছে। ও হ্যাঁ, তুমিও তো কাশ্মীরি পণ্ডিত। আমি আপনার ব্যাপারে সহানুভূতিশীল, কিন্তু সবাই নয়। কাশ্মীরে দাঁড়িয়ে কাশ্মীরের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা মানে দেশদ্রোহিতা। তার শাস্তি কি হতে পারে আপনি জানেন? আমি এখানে শান্তিতে ঘুমাবো বলে আসিনি। 370 ধারা ভারত সরকার যদি প্রত্যাহার না করে আমাদের আন্দোলন চলবেই। যা ভালো বোঝেন তাই করবেন, তবে একটা কথা মাথায় রাখবেন, এমন কিছু করবেন না যাতে আমার উপর আবার ওপর মহলের চাপ বাড়ে। আমি নিরুপায়, চলি। ভালো কথা, রাতের খাবারটা পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেবেন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের কাছে। শেখ আব্দুল্লাহ কে? এই শেখ আব্দুল্লাহ ইতিহাসের সরণি ধরে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। কাশ্মীরের হিন্দু রাজা হরি সিংয়ের বিরুদ্ধে তখন বিক্ষোভ আন্দোলন পুরোদমে চলছে। শিক্ষিত আব্দুল্লাহ প্রথম মোল্লাতন্ত্র ও ধর্মান্ধতাকে অপছন্দ করতেন। তাই তিনি কাশ্মীরের বিখ্যাত রাজনৈতিক দল মুসলিম কনফারেন্সকে রূপান্তরিত করলেন ন্যাশনাল কনফারেন্সে। একদিকে জিন্না চাইছিল মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র, অন্যদিকে আব্দুল্লাহ চাইছিল কাশ্মীরিদের জন্য স্বশাসন। ফলে দুজনের দ্বন্দ্ব চরমে ওঠে। মনে রেখো, হিন্দু নয়, মুসলমান নয়, আমাদের একটাই পরিচয়, আমরা কাশ্মীরি। আমাদের একটাই ধর্ম, কাশ্মীরিয়াত। জিন্না চায় মুসলমানদের জন্য একটা আলাদা দেশ, কিন্তু আমরা তা চাই না। আমরা চাই কাশ্মীরের জন্য একটা আলাদা দেশ। আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর।
টু নেশন থিওরির বিরোধিতা তুমি করবে এটা আমি ভাবতে পারছি না আব্দুল্লাহ। হিন্দু মুসলমানদের আলাদা করে দুটো দেশের জন্মাবে সেটাও তো আমি মানতে পারছি না। মূল সমস্যাটা ধর্মীয় নয়, অর্থনৈতিক। আমিরি গরিবির মধ্যে ভেদ দূর করলে হিন্দু মুসলমান দুইরই উপকার হবে জনাব। দেখো আব্দুল্লাহ, রাজনীতিটা আমি তোমার থেকে একটু বেশি বুঝি। ওরা কখনোই তোমার বন্ধু হতে পারে না। আমার তো মনে হয় না। দেখো, আমি তোমার থেকে ওদেরকে অনেক বেশি চিনি। সারা জীবন ধরে ওদের আপন করার চেষ্টা করেছি, আমি ব্যর্থ হয়েছি। এবার আমাকে একটু চেষ্টা করতে দিন না। আব্দুল্লাহ, আমি আজ যা বলছি ক্ষমতা পেলে কাল তুমি তাই বলবে। শোনো আব্দুল্লাহ, কাশ্মীরে 75% মুসলিম, যাও গিয়ে ওদের বোঝাও পাকিস্তানে যোগ দাও। পাকিস্তানে যোগ দিলে ওদের আমাদের দুপক্ষেরই লাভ। শাল ব্যবসায়ী ছিলেন, কিসে লাভ কিসে লোকসান সেটা আমি ভালোই বুঝেছি না। ভারত নয়, পাকিস্তান নয়, কাশ্মীর হবে একটা আলাদা দেশ। আজাদ কাশ্মীর। বড়লাট হয়ে আসার পর আপনার সঙ্গে আজ প্রথম সাক্ষাৎকার। জিন্না, আপনি আমার যুক্তিটা মেনে নিন মাউন্ট ব্যাটেন সাহেব। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার যুক্তি মেনে নিলে আমাকে বাংলা আর পাঞ্জাব ভাগের যুক্তিও মেনে নিতে হবে। দেখুন মাউন্ট ব্যাটেন সাহেব, একজন মানুষ আগে বাঙালি বা পাঞ্জাবি, তারপর সে হিন্দু বা মুসলমান। এক্স্যাক্টলি এদের ভূগোল ইতিহাস সব এক। এদের যদি আপনি ভাগ করেন তাহলে রক্তপাত হতে পারে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। জিন্না, ইয়েস, একমত যদি তাহলে বাংলা, পাঞ্জাব বা পাকিস্তানে যাচ্ছে। নো 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 নো, আমি আপনার সেই কথাটার সাথে একমত। ওই যে বললেন আগে বাঙালি বা পাঞ্জাবি, পরে হিন্দু মুসলমান, বাট এন্ড অফ দ্য ডে অল দিয়ার ইন্ডিয়ান্স। আপনি কিন্তু অখণ্ড ভারতের সপক্ষেই যুক্তি দিচ্ছেন। চিন্না, মাউন্ট ব্যাটেন সাহেব, আপনি আমার কথাটা বুঝতেই পারছেন না। ও কাম অন, ইস্ট পাঞ্জাবের ফার্টাইল ল্যান্ড আর ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি, এই দুটোর ওপরেই আপনার প্রচন্ড লোভ। জিন্না, ভুলে যাবেন না আমরা আগে বণিক দেন রাজা। কাজেই বাণিজ্য আর শাসন দুটোই আমরা খুব ভালো বুঝি। জিন্না, হ্যাঁ মানছি যে এই দেশ ছেড়ে চলে যাওয়ার সময় আমাদের এসে গিয়েছে। খুব শীঘ্রই স্বাধীন হবে ভারত, কিন্তু সেই স্বাধীনতা জন্ম নেবে কাটা হাত কাটা পার পঙ্গুত্ব থেকে। চারিদিকে শুরু হবে আর্ত মানুষের হাহাকার। পাকিস্তান নিয়ে আপনি খুশি হবেন তো মিস্টার জিন্না? अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा। শেখ আবদুল্লাহকে পার্লামেন্টে কেন ওয়াক ওভার পাইয়ে দিলেন মিস্টার প্রাইম মিনিস্টার? মুখার্জি, তুমি কি সব ক্ষেত্রে আমার আর কংগ্রেস পার্টির বিরোধিতা করবে? তার মানে আপনি বিরোধিতাকে ভয় পান, তাই তো? আমার মহড়া নেওয়ার জন্য তো তোমরা তিনজনেই আছো, কৃপালনী, লোহিয়া আর তুমি। না, সর্দারও আপনাকে কম বেগ দেয়নি স্যার।
সর্দারের ব্যাপারটা আলাদা, ওটা এখন থাক। কেন থাকবে কেন? আসলে সর্দারকে চটালে আপনার লিবারেল দেশপ্রেমিকের মুখোশটা খুলে পড়ে যাবে, তাই তো? মুখার্জি, তুমি কিন্তু ভুলে যেও না যে আমি তোমাকে পার্লামেন্টে প্রথম এনেছিলাম এবং ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রিও দিয়েছিলাম। হ্যাঁ, যাতে আমি আপনার ইয়েস ম্যান হয়ে থাকতে পারি। 370 এবং 35-এর এই দুটো ধারাকেই আমি কন্ডেম করছি। শুধু 370 কেন, পার্টিশনের ক্ষেত্রে যথেষ্ট অপোজ করেছিলে তুমি। হ্যাঁ, পার্টিশনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা ছিল ভয়ঙ্কর। আমি যদি রুখে না দাঁড়াতাম তাহলে সমগ্র বাংলা পাকিস্তানের হাতে চলে যেত। কি সব জাতা কথা বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। জিন্নার লোভ ছিল বাংলার উর্বর জমিগুলোর উপর। বিহার উড়িষ্যা থেকে যেসব মানুষেরা বাংলায় বসবাস করতেন তারা না হয় তাদের দেশে ফিরে যেতেন, কিন্তু বাঙালি হিন্দুরা তারা কোথায় পালাতেন? নির্বিচারে হত্যা, ধর্ষণ, ধর্মান্তকরণ, হলিগানদের রাজত্ব হয়ে উঠত বাংলা। কিন্তু তুমি একমাত্র লোক যে ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গলে ভাগ করার পক্ষে দাবি জানিয়েছিলে। কেন জানাবো না? কেন জানাবো না? আপনারা পুরো বাংলাকে পাকিস্তানের হাতে তুলে দিতে চাইলেন, একটা উগ্র উগ্র মুসলিম রাষ্ট্রের হাতে। আপনারা ভারত ভাগ করেছিলেন, আমি পাকিস্তানকে ভাগ করেছি। আর এখন কাশ্মীর নিয়েও আপনারা একই ভুল করে চলেছেন, যার ফল হবে মারাত্মক। শেখ আব্দুল্লাহ কে? ভগবান? আলাদা রাষ্ট্র, আলাদা শাসন, আলাদা প্রধানমন্ত্রী? শেখ আব্দুল্লাহ যা করছেন তা খুব খারাপ ধরনের স্বৈরতন্ত্র। আর আপনি তাকে অন্ধভাবে সমর্থন করছেন। কাশ্মীর আর ভারতের পতাকা আলাদা কেন? কাশ্মীর কি ভারতের বাইরে? 370 ধারা যদি না থাকতো তাহলে পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি উদ্বাস্তুরা আজ কাশ্মীরেই থেকে যেতে পারতেন। কাশ্মীর সমস্যা বলে আর হয়তো কোনো কিছুই থাকতো না। আমি কোনো ভুল করিনি মুখার্জি। কিন্তু অধিকাংশ ভারতবাসী ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলেন অখণ্ড ভারতবর্ষ গড়ে তোলার জন্য। ওসব কথা থাক। শোনো, পাকিস্তানকে এখন আমাদের বন্ধু রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। বাহ, চমৎকার চমৎকার। একটা রাষ্ট্র আমাদের দেশের একটা অংশ বলপূর্বক দখল করে আছে, আর তাকে আপনি বন্ধু রাষ্ট্রের মর্যাদা দিতে চান। আপনি ওদের কাছে ঈশ্বর হতে চান মিস্টার নেহেরু। সত্যের মুখোমুখি দাঁড়ান। যে যন্ত্রণার দগ্ধ ক্ষত নিয়ে আমরা বাঙালিরা বেঁচে আছি, তাদের পাশে গিয়ে দাঁড়ান। আজ আমি যদি বলি বাঙালি হিন্দুদের বাঁচানোর জন্য পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধে যাওয়া উচিত, তাহলে আমি প্রতিক্রিয়াশীল, আমি যুদ্ধবাদ সম্প্রদায়। তাই তো আগ্রাসী ধর্মকে নিন্দা করুন প্রধানমন্ত্রী, নিন্দা করুন, নিন্দা করুন। আপনি শেখ আব্দুল্লাহর পাপেটে পরিণত হয়েছেন। পাপেট নয়, প্রফেট। ওদের কাছে আমি ঈশ্বরের দূত। কিন্তু এটা তোমার দুর্ভাগ্য যে ইতিহাস তোমাকে একজন সাম্প্রদায়িক, একজন মৌলবাদী এই বলেই চিনবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চিনুক, চিনুক। ইতিহাসের একটা মুখ না, তার অপর মুখও আছে। আমি সেই দিনের জন্য অপেক্ষা করব। আমি আজই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি। কাল আপনার সঙ্গে দেখা হবে উইথ রেজিগনেশন লেটার। মুখার্জি, মুখার্জি।
কেমন বুঝছেন শ্রীকান্তজি? মিস্টার মুখার্জি খুবই অসুস্থ। প্রথমত ওনার পায়ে একটা সমস্যা আছে, তারপরে শুরু হয়েছে ব্রিদিং প্রবলেম। ওসব নৌচন। না, কিন্তু আমি ওনার চোখ মুখ থেকে সবসময় আগুন ঝরতে দেখছি। ওনাকে একদম বিশ্বাস করবেন না, টেরিফিক্স কাউন্টার। শুনুন, আপনি একটা কাজ করুন, ইন্ডিয়া থেকে ওনার সাথে যাতে কেউ দেখা করতে না আসে, ওনার চিঠিপত্রগুলো সব সেন্সর করে দিন। ওকে। আর দেখবেন কোনো আইনি সাহায্য যেন না পায়। অফকোর্স। কিন্তু স্যার, দিল্লি থেকে আপনার উপর কোনো চাপ আসবে না তো? সেটা আমি সামলে নেব। আপনি বরং ওনার সঙ্গে গান্ধীজির মতো বিহেভ করুন। কি বলছেন জনাব? এক গালে চর মারলে আর এক গাল বাড়িয়ে দেবো? অহিংস নয়, অসহযোগ গান্ধীজির সবচেয়ে বড় হাতিয়ার। সেই হাতিয়ার প্রয়োগ করে জিনা হারাম করে দিন স্যার। বুঝেছেন শ্রীকান্তজি? কিছু কিছু ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না আমার। প্রেমনাথ এসেছিল, সেও কোনো দিশা দেখাতে পারলো না। বাড়ির চিঠিপত্র ঠিক মতো পাচ্ছি না। বৌদি, তুমি ঠিকই বলতে, শরীর আর মন এই দুই যখন খারাপ থাকে তখন স্বর্গকেও নরক মনে হয়। এই ভূস্বর্গে দাঁড়িয়ে আমার শুধু তোমার কথাই মনে পড়ছে। আমার জন্মভূমি, আমার ভারতবর্ষ, এই কারাগার থেকে আমাকে কে মুক্ত করবে? এক অখণ্ড ভারত, শুধু হিন্দু নয়, মুসলমান নয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এক সূত্রে বাঁধতে হবে। এক অখণ্ড ভারত, আমার ভারতবর্ষ, এক অখণ্ড ভারত, এক অখণ্ড ভারত, এক অখণ্ড ভারত। সবাইকে এক সূত্রে বাঁধতে হবে। অখণ্ড। দাদা, কে? আমাকে চিনতে পারছেন দাদা? আমি ব্যারিস্টার ত্রিবেদী। হ্যাঁ, আমি আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ যদি পক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। গুড ইভিনিং মিস্টার মুখার্জি। আপনার কাছে একটা আর্জি আছে। অবশ্য আর্জি না বলে এটাকে আপনি চুক্তি প্রস্তাবও বলতে পারেন। শেখ আব্দুল্লাহ কি কাশ্মীরের সম্রাট নাকি, যে তার দূত স্বয়ং ম্যাজিস্ট্রেট চুক্তি প্রস্তাব নিয়ে এসেছেন? শেখ সাহেবের সঙ্গে আপনি সমঝোতা করেন? আমি সমঝোতা করব বলে এখানে আসেনি, আমি যুদ্ধে জিততে এসেছি। যুদ্ধ? কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে কাশ্মীরের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, আপনার সাহস আছে? অসম্ভবকে সম্ভব করতে গেলে সাহসেরই প্রয়োজন। কিন্তু যেটা অসম্ভব সেটা অসম্ভবই। অসম্ভব বলে কোনো কথা হয় না। নেপোলিয়ন বলেছিলেন। নেপোলিয়ন? হ্যাঁ,
নেপোলিয়নের সাথে আপনার অদ্ভুত মিল মিস্টার মুখার্জি। দুজনেই শেষ সময়ে একান্তে নির্বাসনে। কিন্তু ইতিহাস ইতিহাস নেপোলিয়নকেই মনে রেখেছে, যারা তাকে বন্দী করেছিলেন তাদেরকে নয়। শুনুন, এক দেশে দো প্রধান দো নিশান দো বিধান নেই চলে, এই স্লোগানটা আপনাকে ফিরে দিতে হবে। সবার সামনে স্বীকার করতে হবে যে এই স্লোগান বলাটা আপনার ভুল ছিল। কাল ছাড়া পেয়ে এই স্লোগান আমি আবার বলবো। ব্যারিস্টার ত্রিবেদীকে আপনি ফিরে যেতে বলুন। ছাড়া আমি পাবই। আপনি কিন্তু সংবিধানের অবমাননা করছেন। সংবিধানের এই অংশটা টেম্পোরারি, স্থায়ী নয়। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই ধারাটি আপনি তুলতে চাইছেন, বলুন তো? কোন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে শেখ আব্দুল্লাহ এই ধারাটি রেখে দিতে চাইছেন বলুন তো? বলুন। আপনারা বুঝতে পারছেন না? হ্যাঁ, রাজতন্ত্রের আড়ালে সারা জীবন ধরে পরিবারতন্ত্রকে কায়েম করে রাখতে চায়। আপনাদের বোধগম্য হচ্ছে না। হুলিগানদের রাজত্ব হয়ে উঠবে, বাফার জোন হিসেবে ব্যবহার করে এই অঞ্চলটাকে নোংরা খেলা খেলে যাবে পাকিস্তান। আর সেই দাঙ্গার বলি হবে কারা? সাধারণ মানুষ, হিন্দু, মুসলমান, সবাই। আমি দূরটা দেখতে পাচ্ছি। আমরা অত দূর দেখতে চাই না। আপনার গোপন পরিকল্পনার কথা বলুন। আমার কোনো পরিকল্পনা নেই মুখার্জি। আমি কিন্তু শ্রীকান্তজির মতো অতটা সফট না। আমার শরীর খারাপ লাগছে, আপনি এখন আসুন। ঠিক আছে, আমি ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি। না, বললাম তো আমার। তার আগে আপনি মুখ খুলুন। শরীর খারাপ লাগছে, আমাকে ছেড়ে দেওয়া হোক। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। এটা তো কিছুই নয়, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। এটা তার চেয়ে ভয়। মুখার্জি, মিস্টার মুখার্জি, আপনি প্লিজ শান্ত প্লিজ শান্ত। ডক্টর আলীকে ইমিডিয়েট খবর দাও। মিস্টার মুখার্জি, আপনি আসুন প্লিজ হোল্ড মাই হ্যান্ড প্লিজ, কাম অন প্লিজ, আসুন। এরপরও আপনি বলবেন কোনো সমস্যা নেই। হাসপাতালের এরকম অবস্থা, তার উপর ওনার হার্ট অ্যাটাক হয়েছে, যেন এতটা পথ হাতিয়ে আনলেন, এতগুলো সিঁড়ি ভাঙালেন, স্ট্রেপ্টোমাইসিন ওষুধ ওনার সহ্য হয় না জেনেও সেটা দিলেন। ডিসগাস্টিং। দাদা, বুকের ব্যথাটা এখন কেমন আছে দাদা? আমি ঠিক আছি মেরে ভাই। কোর্টে কি হলো ত্রিবেদী? এক্সকিউজ মি, ওয়েল, আমি আমার ক্লায়েন্টের সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই। আপনি যদি দয়া করে একটু। সরি, আপনাকে যা বলার আমার সামনেই বলতে হবে। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুসারে আপনি কেন আদালতেরও এখতিয়ার নেই এই কথাগুলো শুনবার? কাশ্মীরে শেখ আব্দুল্লাহর হুকুমি আইন, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এখানে খাটে।
ত্রিবেদী, ত্রিবেদী ছেড়ে দাও, যা বলার ওনার সামনেই বলো। বিচারপতি শুনানি শুনেছেন দাদা। আমি নিশ্চিত কালই আপনাকে এখান থেকে বার করে নিয়ে যেতে পারবো, এই অন্ধকার থেকে মুক্ত করতে পারবো। তবে তার আগে আমাকে কয়েকটা জরুরি কাজ সারতে হবে, কয়েকটা জরুরি পেপারস আমাকে কালেক্ট করতে হবে। আপনি দয়া করে সাবধানে থাকবেন। তুমিও সাবধানে থেকো। ছেলেবেলায় আমি আমার বড় ভাইকে হারিয়েছি দাদা। না না না, আপনাকে আর হারাতে পারবো না, কিছুতেই না। চলি আমি, ভালো থাকবেন। ম্যাজিস্ট্রেট, বলুন মিস্টার মুখার্জি। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? নিশ্চয়। আমাকে আপনারা বাঁচতে দেবেন না, তাই তো? আচ্ছা, চোখ মিস্টার মুখার্জি, আমি এক্ষুনি আসছি। প্লিজ টেক কেয়ার। সিস্টার, 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 সিস্টার। শ্যামা, খুব কষ্ট হচ্ছে? বৌদিমণি, খুব কষ্ট হচ্ছে বৌদিমণি। আমি মাথায় হাত বলিয়ে দিচ্ছি, একটু ঘুমিয়ে পড়, দেখবি কাল সকালে সব ঠিক হয়ে যাবে। জীবনে সব থেকে আনন্দের কি আছে বৌদিমণি? কোনো লক্ষ্য থাকবে না, কোনো আদর্শ থাকবে না। অর্থের চিন্তায় যারা দিন কাটায় তারা সুখী হয় না শ্যামা। আমি সারা জীবন মানুষের ভালো করতে চেয়েছি, জানি না কতটা সফল হয়েছি। সফলতার বিচার ইতিহাস করবে, তুই নস। মনকে বড় কর শ্যামা, তুই নিষ্কাম কাজ করেছিস, এটাই আসল, নাই বা হলি সফল। তুই যা করেছিস সকলের ভালোর জন্য। আমি এভাবেই মনকে বড় করতে চেয়েছি বৌদিমণি। আজ আমি বুঝতে পারছি কেন মানুষ কষ্ট পায়। আমি এই আমিত্বই সব কিছু ধ্বংস কর। বৌদি, শ্যামা, ওরা আমাকে শান্ত হ শ্যামা। ওরা আমাকে কি ওষুধ খাইয়েছে, আমার সারাটা শরীর যন্ত্রণা করছে বৌদিমণি। শান্ত হ। আমি যে শান্ত হতে পারছি না বৌদিমণি। একটু ঘুমো শ্যামা, ঘুমো। আমার ঘুম আসবে না বৌদিমণি, আমার অনেক কাজ বাকি, আমি ছাড়া পাবই। আমাদের আন্দোলন চলবে,
এক অখণ্ড ভারত তৈরির লক্ষ্যে। ওই তাকিয়ে দেখো, এক নতুন ভারত, নতুন দীক্ষায় অখণ্ড ভারত। সেই ভারত গড়ার লক্ষ্যে আমাকে বাঁচতেই হবে বৌদিমণি, আমাকে বাঁচতেই হবে, 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 আমাকে বাঁচতেই হবে। সব ঘটেছিল পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য মেনেই। আব্দুল্লাহকে ব্যবহার করা হলো, গোটা ঘটনার কোনো তদন্ত করতে দেওয়া হলো না। গুরুজির রহস্য মৃত্যুর সমস্ত প্রমাণ লোপাট করা হলো, আর আব্দুল্লাহর প্রয়োজন মিটলে তাকে গ্রেফতার করে অন্যত্র চালান করা হলো। আর গুরুজির মৃত্যুর পর সংসদের ভেতরে বাইরে চাপে নেহরুজি কাশ্মীরের পারমিট প্রথার বিলোপ ঘটালেন। কাশ্মীরে আর কোনো প্রধানমন্ত্রী থাকলো না, হলো মুখ্যমন্ত্রী। গুরুজি হারিয়ে যেতে পারেন না। যার জন্য ওনার এই আত্মবলিদান, সেই ৩৭০-৩৫-এর এ ধারা সংবিধান থেকে চিরতরে বিলুপ্ত করা, একদিন না একদিন তা বাস্তব হবেই। আমি জানি আমাকে তোমরা মেরে ফেলতে চাইছো। আমি যদি নাও পারি, আমি পথ দেখিয়ে যাচ্ছি। আমার দেশ থেকে আর্টিকেল ৩৭০ বিলোপ ঘটবেই, একদিন তা হবেই। সামনেই সেই দিন আসছে। শীতলা